এটিএন কলকাতার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাস মানে সমস্যা এবং সমাধান, আবার বলা যেতে পারে স্যাটিসফ্যাকশন অ্যান্ড সাকসেস। এই অনুষ্ঠানটা সম্পর্কে দর্শকরা এত ফোন করেন আমাদের কাছে যে আমরা অভিভূত হয়ে যাই, কারণ এই অনুষ্ঠান যারা দেখেন তাদের কাছে এই অনুষ্ঠান যেন একটা প্রাণ। জ্যোতিষীরা যারা জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের কাছে তো বটেই, এবং যে সমস্ত মানুষ নিজেদের সম্পর্কে জানতে চান তাদের কাছেও। কেন? কারণ হচ্ছে এই অনুষ্ঠানে যে বর্ণময় ব্যক্তিত্ব আমাদের সামনে উপস্থিত হন, আপনাদের সামনে আমাদের স্টুডিওতে উপস্থিত হন, তার সম্পর্কে আমার চেয়ে আপনারা বেশি জানেন। তবু যারা নতুন দর্শক তাদের জন্য বলতেই হয় তার সম্পর্কে। আমি আজকে একটু অন্যভাবে বলি। ডিগ্রি মিনিট সেকেন্ড ধরে কোন নক্ষত্র কোন গ্রহের পরে নিখুঁত বিচার করো, জ্যোতিষী মাঝে তাই তো তোমার আসন এত বড়, পাশাপাশি সমাজ সেবা এমনটাই তা করেন কেবা, সবই তুমি পারো, প্রতিনিয়ত জনসেবায় জীবন অর্পণ করো। এই যে লাস্টের লাইনটা আমি যখন লিখছি আর কি, প্রতিনিয়ত জনসেবায় জীবন অর্পণ করো, এর সাথে কি অদ্ভুতভাবে আজকে মিলে গেছে সেটা আপনাদের একটু না বললে আমার মনে হয় একটু খামতি থেকে যাবে। কারণ তিনি আসলেন যখন ঠিক 10:45 নাগাদ আমাদের স্টুডিওতে, এসে দেখলাম যে উনি যখন আসলেন সারাদিন তার খাওয়া হয়নি, এসে দুপুরে টিফিনটা করলেন। চেম্বারে এত ভিড় ছিল এবং এত ব্যস্ততা, তাই মানুষের জন্য নিজের জীবনকে, এর আগের দিন এসেছিলেন অসুস্থ শরীর নিয়ে, এবং তিনি এখনও পুরোপুরি হয়তো সুস্থ নন আমরা জানি, তবু তিনি মানুষের জন্য কিন্তু নিজের জীবনকে অর্পণ করেছেন, কারণ মানব সেবাই তার ধর্ম। সুতরাং মানব সেবা শুধু নয়, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষের উপকার করা, এটা তার একটা মানে বিশাল হবি বলতে পারেন, যে মানুষের জন্য আমি কিছু করব, এটাই তার জ্ঞান, এটাই তার ধর্ম, এটাই তার সব। সেই বর্ণময় ব্যক্তিত্বকে আমরা আজকেও আবার পেয়েছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাইরে, যার নাম ছড়িয়ে পড়েছে। তিনি জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, তন্ত্রসাধনা, এই যে সমস্ত বিষয়টাকে কম্প্যাক্ট করে আপনাদের সামনে তুলে ধরেন এবং মানুষের নিখুঁত বিচার করেন, তা কিন্তু যারা সান্নিধ্যে এসেছেন তারাই একমাত্র জানেন। আমি যেটুকু জানি তার চেয়ে আপনারা বেশি জানেন যারা এই অনুষ্ঠান দেখছেন বা যারা তার সান্নিধ্যে এসেছেন। সুতরাং সেই ব্যক্তিত্ব শুধু জ্যোতিষশাস্ত্র নয়, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বস্তুগত জীবনের মোহ ত্যাগ করে আপনাদের সেবায় নিজের জীবনকে অর্পিত করেছেন। সুতরাং সেই ব্যক্তিত্বর সাথে আমরা আজকে কথা বলবো। আপনারা আসুন, 22479479 এই নম্বরে আছি আমি অজয় ভদ্র, আপনাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য। আপনারা নিশ্চয়ই ডায়াল করতে শুরু করে দিয়েছেন। দেখি শ্রী দেবদাসবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এর আগের দিনও আমাদের বৃহস্পতিবার দিন অসুস্থ শরীর নিয়ে এসেছিলেন, জ্বর ছিল আপনার গায়ে, এখনও পুরোপুরি সুস্থ নন আমরা জানি, এবং আজকে দেখলাম যে স্টুডিওতে এসে আপনি দুপুরের মানে টিফিনটা করলেন। যে এই যে মানুষের প্রতি আপনার এত তার জন্য দর্শকদের তরফ থেকে, আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে এই স্টুডিও কর্তৃপক্ষকে, এবং এই এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা আপনাদের কাছে এই অনুষ্ঠানকে পৌঁছে দিচ্ছেন তাদের সকালকে, এবং তার সাথে সাথে আপনারা যারা ভক্তবৃন্দ এবং দর্শকগণ, এটিএন কলকাতার সমস্ত দর্শকবৃন্দকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে, এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে, যে আপনাদের জীবন থেকে সমস্ত রকম শারীরিক দুর্বিধা দূর হোক, সমস্ত রকম রোগ ব্যাধি দূর হয়ে আপনারা আরোগ্য প্রাপ্ত হন, এবং আপনাদের মানসিক অশান্তি দূর হোক, আপনাদের আর্থিক দুর্বিধা দূর হোক, এই কামনা করে অনুষ্ঠানে ফিরে আসছে। হ্যাঁ, দর্শকরা আজকে তো জানেন ভাইফোঁটা, এবং এইদিকে ইন্ডিয়া জিততে চলেছে, আমরা দেখছিলাম ইন্ডিয়াও জিততে চলেছে, আর আজকে ভাইফোঁটা শুরু হয়েছে। বোনেরা নিশ্চয়ই ভাইদের জন্যও ফোন করবেন। হ্যাঁ, খুব ভালো দিনে আজকে আপনাকে পেয়েছি। ইন্ডিয়াও জিতছে, ভাইফোঁটা, দীপাবলি, এই সমস্ত আপনার যেমন জ্যোতিষশাস্ত্র নানা জ্ঞান,
নানা রকম পুঁথি থেকে জ্যোতিষশাস্ত্রের পুরনো গ্রন্থ থেকে তুলে এনে আপনি মানুষের সামনে এত সুন্দর জ্যোতিষশাস্ত্রকে উপস্থাপন করছেন যে এটার ভিতরে কি আছে, কি গভীর রহস্য আছে এর ভিতরে, এটা কিন্তু আপনার মতো জ্ঞানী জ্যোতিষীর মাধ্যমেই আমরা পাই এবং দর্শকরা পান। তা আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছিলাম যে 12টি ঘর সম্পর্কে, রাশিচক্রের 12টি ঘরে, এবং 11 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। গত সপ্তাহে সময়ের অভাবে আমরা 12 নম্বর ঘরে যেতে পারিনি। আজকে আপনার কাছ থেকে আবার সেই বিষয়টা শুনবো, দর্শকরা অপেক্ষা করে বসে আছেন। হ্যাঁ, সে বিষয়ে আমি আলোচনা শুরু করছি। ভক্তগণ, আপনারা যারা শুনছেন এবং যারা আপনারা এগুলোকে নোট করে নিতে চান, তারা আপনারা তৈরি হয়ে পড়ুন, আমি বলতে শুরু করছি। তাহলে আমি এই টিভি মিডিয়াতে আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করে আসছিলাম প্রতি রবিবার দিন রাত্রি 10টা 5 থেকে 11টা 5 এবং প্রতি বৃহস্পতিবার দিন রাত্রিবেলা 10টা 15 থেকে 11টা 15 পর্যন্ত আমাদের এই যে রাশি চক্রের 12টি ঘর সম্পর্কে, যে আমাদের এই রাশি চক্রে 12টি ঘরে কোন ঘর থেকে কি বিচার করা হয়ে থাকে। এবং আমি এই টিভি মিডিয়াতে ধরে নিয়েছিলাম যে কারোর বৃশ্চিক লগ্ন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই রাশিচক্রে 12টি ঘর থেকে আমাদের মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, সমস্ত পাওয়া না পাওয়া হিসেব মেলানো সম্ভব, সমস্ত সুখ ও দুঃখের কারণ জানা সম্ভব। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে যেখানে লং লগ্ন বা অ্যাসেন্ডেন্ট লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লক গুনতে হয় বা কাউন্ট করতে হয়। তাহলে আমি আপনাদেরকে এই টিভি মিডিয়াতে বলেছিলাম যে আমি ধরে নিয়েছিলাম যে কারোর বৃশ্চিক লগ্ন। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই ঘরটি আজকের আলোচ্য বিষয়, যে এই 12 নম্বর ঘর থেকে কি বিচার করা হয়ে থাকে। আমরা কি জানতে পারবো এই 12 নম্বর ঘর থেকে। ইতিপূর্বে আমি 11 নম্বর ঘর পর্যন্ত আলোচনা করেছিলাম। তাহলে এই 12 নম্বর ঘর আজকের আলোচ্য বিষয়। 11 নম্বর ঘর থেকে যে সমস্ত জিনিসগুলো বিচার করা হয়ে থাকে, ঠিক তার উল্টো জিনিসগুলোই 12 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে। এটি হচ্ছে অ্যাস্ট্রোলজির সবথেকে সহজ একটি সূত্র। অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে এই 11 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে আয় বা ইনকাম, তাহলে এই 12 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে ব্যয় বা খরচা। তাহলে এই 11 নম্বর ঘর থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিচার করা হয়ে থাকে অর্থ সঞ্চয়, আর এই 12 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে ঋণ বা আপনি কিভাবে ধার দেনাতে জড়িয়ে পড়বেন। তাহলে 11 নম্বর ঘর আমাদের যে পজিটিভ বা ভালো বিষয়গুলোকে প্রদান করে থাকে, 12 নম্বর ঘর ঠিক তার উল্টো বা হচ্ছে নেগেটিভ বিষয়গুলোকে আমাদের জীবনে প্রদান করে থাকে। তাহলে যদি এই 12 নম্বর ঘরে কোনো গ্রহ থাকে, তাহলে সেই গ্রহটি বা গ্রহরা কখনোই কিন্তু আপনাকে শুভ ফল দেবে না। যেমন এই ঘরটি শনির উচ্চ স্থান, কিন্তু শনি যদি এখানে 12 নম্বর ঘরে থাকে, অর্থাৎ যদি কারোর বৃশ্চিক লগ্ন হয় এবং হচ্ছে তুলাতে শনি থাকে, তাহলে সেই শনিও ভালো ফল দান করবে না। 12 নম্বর ঘরে গ্রহরা 70% বেশি শুভ ফল আজ পর্যন্ত প্রদান করতে পারেনি, এটি রিসার্চের মাধ্যমে দেখা গিয়েছে। এবং যদি এখানে একাধিক গ্রহ থাকে তাহলে তা আরো খারাপ, 3টি গ্রহ হলে আরো খারাপ, আর যদি 3টির বেশি, যদি 4টি গ্রহ আপনার লগ্ন থেকে অ্যান্টি ক্লক 12 নম্বর ঘরে অবস্থান করে, তাহলে আপনি অবশ্যরূপে জীবনে আর্থিক দিক থেকে দুর্বিধাগ্রস্ত হবেন, বা যাকে বলা হয়ে থাকে আর্থিক মৃত্যু। জীবন থাকলে কিন্তু তার মধ্যে যে প্রাণ থাকবে তা নয়। শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে দেবদাস বাবু এ কি ধরনের কথা বলছেন। যে ব্যক্তি এই কঠিন জীবনে, এই কঠিন সমাজে
আর্থিক মৃত্যু দ্বারা মৃত্যুপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আর্থিক দুর্বিধা থাকবার জন্য সে একেবারে পঙ্গু অবস্থায় রয়েছে, সে জীবনে কিচ্ছু করতে পারছে না, সে একমাত্র জানবে যে এই মৃত্যু কত সাংঘাতিক। ফিরে আসছি আর্থিক মৃত্যুর বিষয়ে, আপনারা সঙ্গে থাকুন। দেখি আমাদের প্রথম দর্শক বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। আচ্ছা, হ্যাঁ নমস্কার। আমি প্রথমেই দেবদাস বাবুকে আর আপনাকে নমস্কার জানাচ্ছি। একটু জোরে বলুন। আমি প্রথমেই দেবদাস বাবু আর আপনাকে নমস্কার হ্যাঁ, জানাচ্ছি। নমস্কার। আমি গোলপাড় থেকে বলছি, সায়ন্তনী ভট্টাচার্য। সায়ন্তনী? সায়ন্তনী। আচ্ছা, বলুন। আচ্ছা, কিন্তু আমি না আমার বোনের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা। বোনের নাম হচ্ছে সীমন্তিনী ভট্টাচার্য। আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 29 জুলাই। 29 জুলাই, হ্যাঁ, 1983। 1983। হ্যাঁ, সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 2:45 মিনিট। দুপুর 2:45। আচ্ছা। আমি ওর বিবাহিত জীবন আর আর এই ক্যালকাটা? ক্যালকাটাতে। আচ্ছা। আমি ওর বিবাহিত জীবন আর কর্মজীবন সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে? না, ওর বিয়ে হয়নি, করছে এখন। আচ্ছা, আপনি অনুষ্ঠান বরাবর দেখছেন? হ্যাঁ, আমি ওনার প্রোগ্রাম মানে কোনোদিনই বলতে পারেন মিস করি না, কারণ এত ভালো লাগে আর ওনার প্রোগ্রাম থেকে অনেক কিছু মানে বিশেষ করে শেখা যায়। আচ্ছা। মানে কিছুই আগে বুঝতাম না, কিন্তু এখন এত কিছুই মানে অনেক কিছুই মানে বলতে পারেন শিখে গেছি। অনেক কিছু শিখে এই গেছে। জন্য ওনাকে মানে তো মানে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা। আচ্ছা মা, তুমি বলো যে 29 জুলাই 1983 সেদিন কি ফ্রাইডে ছিল? হ্যাঁ। আচ্ছা, এবং ওর কি মীন রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন? হ্যাঁ। আচ্ছা মা, তুমি সঙ্গে। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম ফোন পেলে আমাদেরও খুব ভালো লাগে অনুষ্ঠানটা পরিচালনা করতে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। এখানে যেটি ওর গ্রহ সন্নিবেশ রয়েছে সেখানে দেখা যাচ্ছে মীন রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং হচ্ছে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ হচ্ছে 25 নম্বর নক্ষত্রে ওর জন্ম এবং কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম, বিপ্রবর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখা যাচ্ছে, অজয় এখানে ও বিবাহ বিষয়ে বিবাহিত জীবন এবং পড়াশোনা, এখানে মা যেটি অবস্থান আছে আমি সে বিষয়ে আলোচনা করছি। এবং এই প্রশ্নের উত্তর মা আমি যে কেবলমাত্র তোমাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আপনারা শুনবেন যাদের আপনাদের বিবাহ বা বিবাহিত জীবন সম্পর্কে প্রশ্ন রয়েছে। এখানে যেটি অবস্থান আছে সেখানে হচ্ছে, এখানে আমি বলেছি যে বৃশ্চিক লগ্ন, অর্থাৎ এখানে আছে লগ্ন লং বা অ্যাসেন্ডেন্ট, আর এখানে বৃহস্পতি আছে। তাহলে এই বৃশ্চিকে ঘরটি কার? এর আগের দিন আমি সে কথা আপনাদেরকে আর একবার বলে দিয়েছিলাম যে এটি হচ্ছে মঙ্গলের ঘর এবং এখানে আছে বৃহস্পতি। মঙ্গলের সাথে বৃহস্পতির মিত্রতার সম্পর্ক নোট করে নিন। মঙ্গলের সাথে বৃহস্পতির মিত্রতার বা বন্ধুর সম্পর্ক, তাই এখানে বৃহস্পতি শুভ ফল দেবে। এবং এই লগ্নে বৃহস্পতি এবং মিত্র গৃহে বৃহস্পতি অতীব কম জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায়, কারণ আমি আপনাদেরকে বলেছি যে লগ্নে বৃহস্পতি অতীব শুভ, তাহলে এটি ওকে শুভ ফল দেবে। কিন্তু মা তুমি এখানে প্রশ্ন করেছো বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে, তাহলে আমাকে এখান থেকে কাউন্ট করতে হবে, সাথে আপনারাও শিখে নিন, আপনাদের জন্মকুণ্ডলী থেকে আপনারাও এখান থেকে কাউন্ট করতে শুরু করুন। এখান থেকে 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর ঘরটি হচ্ছে বৃষ এবং এই ঘরটি মালিক কে? এই ঘরটি মালিক হচ্ছে শুক্র। এই ঘরটি মালিক আছে 8 9 10, এখানে রবির ঘরে আছে। এবং হচ্ছে যে এই ঘরটিতে কোনো গ্রহ নেই, রবির সাথে শুক্রের শত্রুতার সম্পর্ক। যাই হোক, এখানে খুব বেশি খারাপ ফল দেবে না, কারণ বুধ শুক্র একসাথে আছে, বুধ এবং শুক্রের মধ্যে কোনো প্রকার শত্রুতার সম্পর্ক নেই। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সপ্তম স্থান, এটি এই অষ্টম স্থানে 8 নম্বর ঘর বলেছি খারাপ ঘর, 6 8 12, এখানে একটি সাংঘাতিক গ্রহ সন্নিবেশ সৃষ্টি হয়েছে, মঙ্গল আর রাহু। মঙ্গল অষ্টমে থাকলে বিবাহ ও বিবাহিত জীবনে সমস্যা দেয়, এবং তার সাথে যদি রাহু যুক্ত হয়ে যায় তাহলে কি সৃষ্টি হচ্ছে? ইতিপূর্বে আমি আপনাদেরকে বহুবার বলেছি, মঙ্গল আর রাহু হয়ে গেল ছন্ন ছাড়া যোগ।
এই মঙ্গল আমাদের বিবাহিত জীবনকে কন্ট্রোল করে থাকে, মঙ্গল আমাদের গৃহ সুখকে কন্ট্রোল করে থাকে। ইতিপূর্বে আমি আপনাদেরকে বহুবার বলেছি, গৃহ এবং গৃহ সুখ এক কথা নয়। 5 তলা খুব বড় অট্টালিকা হতে পারে, সেখানে গৃহ সুখ নাও থাকতে পারে। আবার 1 তলা একদম ছোট একটি বাড়ি হতে পারে, সেখানে গৃহ সুখে ভরপুর হতে পারে। তাহলে গৃহ সুখ আর গৃহ এক বিষয় নয়। তাই আমাদের যে জীবন, আমাদের যে বিবাহিত জীবন, আমাদের যে পারিবারিক জীবন, সেই জীবন সুখের হবে কি হবে না, যেরকম 4 নম্বর ঘর থেকে বিচার করতে হয়, সেই রকম মঙ্গল থেকে বিচার করতে হয়। আর এই মঙ্গল এখানে রাহুর সাথে যুক্ত হয়ে তার নিজস্ব সত্তা হারিয়েছেন, তার নিজস্ব গুণাগুণ হারিয়েছেন, যা হচ্ছে ছন্ন ছাড়া যোগ, যা নিয়ে আমি ইতিপূর্বে আপনাদের সামনে অল্প বিস্তর আলোচনা করেছি। সুতরাং এখানে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। সুতরাং মা, সেই জন্য তুমি অবশ্য রূপে এই ছন্ন ছাড়া যোগের প্রতিকার করবে। এছাড়া তুমি যে প্রশ্ন করেছো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এই ছন্ন ছাড়া যোগের জন্য একটি লাল পলা পরে নিলেই কোনো সমস্যারই সমাধান হবে না, কারণ এখানে যোগ সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে এই যোগের প্রতিকার সম্পর্কে আমি আপনাদেরকে বহুবার বলেছি। সুতরাং আপনি সেই জন্য মা অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবেন। এবং নানা ধরনের যোগ সম্পর্কে আপনি আমাদের মিডিয়াতে তুলে ধরেছেন এবং অন্যান্য মিডিয়াতেও তুলে ধরেছেন। যাই হোক সায়ন্তী দেবী, আপনার স্ক্রিনে তো দেবদাস বাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নেবেন, পরে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, তাহলে আমার আলোচ্য বিষয় ছিল 12 নম্বর স্থান। আমি এসে পৌঁছেছিলাম আর্থিক মৃত্যুতে। আর্থিক মৃত্যু। তাহলে আপনার মাথায় যত উদ্ভাবনী ক্ষমতা থাক, আপনার মধ্যে যত হাই অ্যাম্বিশন থাক, আপনার মধ্যে যত পরিশ্রম করার ক্ষমতা থাক, যদি আর্থিক ভাগ্য আপনার লক পজিশনে থাকে, যদি আর্থিক ভাগ্য আপনার উন্নতি না হয়, তাহলে এই সমাজ জীবনে আপনার নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা এবং নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রেখে অন্যের প্রতি নিজের কর্তব্যকে পালন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। যখন একটি জন্মছকে আর্থিক বিষয়ে সমস্ত পজিটিভ জিনিসগুলো নষ্ট হয়ে যায়, সমস্ত পজিটিভ সত্তাগুলো নষ্ট হয়ে যায়, তখন আমাদের বৈদিক ট্র্যাডিশন, আমাদের অ্যাস্ট্রোলজি, আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে, আমাদের শাস্ত্রকারগণ বলেছেন আর্থিক মৃত্যু কিভাবে সৃষ্টি হচ্ছে। এই ঘটনাকেই বলেছেন আর্থিক মৃত্যু। আর আমি উপস্থাপন করছি যে আর্থিক মৃত্যু কিভাবে সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে যদি 4টি গ্রহ থেকে যায়, তাহলে আপনাকে আর এইভাবে লাইন মিলিয়ে আমার সাথে কথা বলার কোনো দরকার নেই। আপনি আপনার জন্মকুণ্ডলী খুলুন, আপনার জন্মকুণ্ডলী দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন আপনি কিরকম আর্থিক অবস্থার মধ্যে রয়েছেন। ফিরে আসছি সে বিষয়। দেখিনি কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, শুভ দীপাবলি। হ্যাঁ, দীপাবলি আপনাকেও। দেবদাস বাবুকে জানাই শুভ দীপাবলি। হ্যাঁ, আচ্ছা, আপনার লাইন তো বহু কষ্ট করে পেলাম। বহুত কষ্ট করে, আসলে লাখ লাখ দর্শক ফোন করতে থাকে তো, সুতরাং কার ভাগ্যে শিখে ছিড়বে আমরা জানি না। দেবদাস বাবু অনুষ্ঠান আমার ভীষণই ভালো লাগে, সেই জন্যই ওনাকে ফোন করা। আচ্ছা। আর দেবদাস বাবু, আপনার কাছে আজকে আমি আমার সম্বন্ধে নয়, আমার পরিচিত সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বলুন। আচ্ছা, তার নাম হচ্ছে তনুশ্রী সেন। তনুশ্রী? হ্যাঁ। আচ্ছা, বলুন। তার ডেট অফ বার্থ হচ্ছে 29/10/1976। 29/10/1976 অক্টোবর। হ্যাঁ, 76। হ্যাঁ। সময়? সময় হচ্ছে সকাল 10:42। 10:42। আর কলকাতা। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি শ্যামবাজার থেকে কথা বলছি। আচ্ছা, তবে এই শ্যামবাজার থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি জানতে চাইছি বর্তমানে তার কর্মজীবন এবং তার ওই আপনার বিবাহিত জীবন সম্পর্কে। আচ্ছা, তুমি একটি বিষয় বলো। হ্যাঁ। 29 অক্টোবর 1976, হ্যাঁ, সেদিন কি ফ্রাইডে বা শুক্রবার ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং ওর কি মকর রাশি এবং হচ্ছে ধনু লগ্ন? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে যেটি ওর গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে, ওর
মকর রাশি এবং ধনু লগ্ন এবং উত্তরসারা অর্থাৎ 21 নম্বর নক্ষত্রে জন্ম এবং শুক্লপক্ষের সপ্তমী তিথিতে জন্ম এবং বৈশ্য বর্ণ ও নরগণ। এখানে যেটি ওর গ্রহ সন্নিবেশ আছে সেখানে দেখা যাচ্ছে যে রবি নিচস্থ অবস্থাতে রয়েছে। এখানে তুমি প্রশ্ন করেছো যে ওর বিবাহিত জীবন সম্পর্কে এবং তুমি এখানে প্রশ্ন করেছো ওর ক্যারিয়ার জীবন সম্পর্কে, আর্থিক। এখানে যেটি অবস্থান আছে আমি সে বিষয় উপস্থাপন করছি। অত্যন্ত মহত্বপূর্ণ এই ছক। আমি এই প্রশ্নের উত্তর কেবলমাত্র যে তোমাকে দেব তাই নয়, তার সাথে সাথে আমি সমস্ত ভক্তগণকেও এই প্রশ্নের উত্তর দিচ্ছি। এখানে যেটি অবস্থান আছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে ধনু লগ্ন, আর্থিক বিষয়ে প্রশ্ন করেছো তুমি। তাহলে এখান থেকে আমাকে যেতে হবে 11 নম্বর ঘর, সেখানে থেকে আয় জানবো, আর 2 নম্বর ঘর থেকে আমি ধনভাগ্য জানবো। তাহলে আগে আমি 2 নম্বর ঘরটা আগে আমি দেখব কি অবস্থাতে আছে। এটি হচ্ছে ধনস্থান। আপনাদের যেখানে লং লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লক 2 নম্বর ঘরটি, এইখানে লেখা আছে লং বা লগ্ন 2, এখানে আছে চন্দ্র। তার কি কারণ আমি বলেছি মকর রাশি, আর মকর রাশি মানে এখানে চন্দ্র হবেই। তাহলে এখানে যদি চন্দ্র থাকে তাহলে সে এমন কি ক্ষতি করলো যে আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে না? না, এখানে কিন্তু চন্দ্র কোনো ক্ষতি করেনি। এখান থেকে অর্থাৎ এই চন্দ্র থেকে 1 2 3 4 5 6 7 এখানে আছে শনি, এ ক্ষতি করেছে। শনি এখানে দৃষ্টির মাধ্যমে চন্দ্রকে ড্যামেজ করেছে। এটি হলো চন্দ্র শনি বিষযোগ, যা মানসিক শান্তির ক্ষেত্রে অতীব অশুভ ফলদায়ক। এই চন্দ্র শনি বিষযোগ মানসিক শান্তি প্রদান করে না, মানসিক শান্তিকে বিঘ্নিত করে। এটি ধনস্থানে যেহেতু সৃষ্টি হয়েছে তাই ধনভাগ্যে সমস্যা দেবে। অনেকগুলো পয়েন্ট আছে এই ছকটি নিয়ে বলবার মতো। আর কি আছে? এবার তুমি প্রশ্ন করছো যে সে নিজের চেষ্টাতে কি আয় করতে পারবে, ইনকাম, ক্যারিয়ার। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই ঘরটাতে আমাকে যেতে হবে আয়ের জন্য। এই ঘরটি মালিক কে? শুক্র। এতদিন তোমরা জেনে গিয়েছো যে তুলার মালিক শুক্র, সে এখানে 12 নম্বর ঘরে আছে। এই মাত্র 12 নম্বর ঘর নিয়ে আলোচনা করছিলাম। 12 নম্বর ঘরে কোনো গ্রহ থাকা শুভ নয়। আবার আয়পতি যে ওকে ইনকাম করাবে জীবনে শুক্র, সে 12 নম্বরে চলে গেছে, বিয়োগের খাতায় চলে গেছে। এটি অশুভ। এখানেই শেষ নয়, এখানে 4টি গ্রহ রয়েছে। বলেছি একটি ঘরে 4টি গ্রহ থাকা অশুভ। এবার দেখবো কে কে আছে। এখানে আছে রবি, বাংলাতে ওর হচ্ছে কার্তিক মাসে জন্ম। ভক্তগণ, এই কার্তিক মাসে জন্ম হলেই কিন্তু যে তাদের জীবন যে কিছু হবে না, তাদের জীবনে যে সবকিছু শূন্যতায় পূর্ণ হবে তা নয়। মহামান্য বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের বাবার জন্মছক নিয়ে আমি বহুদিন রিসার্চ করেছি। তারও কিন্তু বাংলাতে কার্তিক মাসে জন্ম এবং রবি এখানে আছে। তাহলে তিনি কিভাবে এত উচ্চ স্থানে আজকে বিরাজ করছেন? তাহলে এই যে বিষয় যে এখানে দেখতে হবে যে ডিগ্রি মিনিটে তার নিচস্থ হয়েছে কিনা। রবি এখানে প্রথম 10 ডিগ্রিতে নিচস্থ, এখানে ডিগ্রি মিনিটে রবি নিচস্থ হয়নি। তাহলে কেন ভালো হবে না? রবি এবং রাহু, বুধ এবং হচ্ছে মঙ্গল, এই 4টি গ্রহ এখানে একসাথে আছে। তাহলে এখানে কি সৃষ্টি হচ্ছে? রবি রাহু গ্রহণ যোগ। রবি একেতে দুর্বল, তার মধ্যে রাহু তাকে একেবারে গ্রাস করেছে। আবার সেখানেই শেষ নয়, মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ। তাহলে রবি থেকে বিচার করা হয় যে তার বিকাশ, ক্যারিয়ার লাইফে তার কি বিকাশ হবে। আমাদের দেশে বহু বিখ্যাত গায়ক গায়িকা, বহু বিখ্যাত খেলোয়াড়, বহু বিখ্যাত অভিনেতা, বহু বিখ্যাত অ্যাঙ্কার আছে।
বহু বিখ্যাত জ্যোতিষ আছে। কুমার শানু একজন হয়েছে, কিন্তু তার মতো বহু প্রতিভা আছে। এটি আমাদের দেশে নয়, এটি সারা বিশ্বে স্বীকৃতি। আপনার যে গুণ, আপনার মধ্যে যে প্রতিভা আছে, তার স্বীকৃতি হবে কি হবে না সেটি কে বলবে? রবি বলবে। রবি বীর ছিল, অর্জুন বীর ছিলেন, বিশ্ব পিতামহ। স্বীকৃতি মুকুট কে পেয়েছিল? বিজয় মুকুট পেয়েছিল অর্জুন। তো এই স্বীকৃতি পেতে গেলে, জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে, মান যশ অর্থ সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হতে গেলে রবিকে ভালো থাকতেই হবে, যে কোনো অবস্থায় থাকতে হবে, না হলে কোনোদিন সম্ভব নয়। তাহলে রবি এখানে ড্যামেজ অবস্থাতে আছে। আর মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ, যে মঙ্গল থেকেই বোঝা যাচ্ছে পারিবারিক শান্তির কথা। সুতরাং এই ছকটি অত্যন্ত সমস্যাদায়ক। সেজন্য অবশ্য রূপে আর দেরি না করে, বেশ দেরি হয়ে গিয়েছে, 1976 জন্ম, সুতরাং তুমি সেজন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। সত্যি আমি যত শুনি না অবাক হয়ে যাই, আপনার এই যে বোঝানোর মানে ব্যাপারটা এত সুন্দর সত্যি। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আমি অঞ্জনা ঘোষ বলছি, কৈখালি থেকে। অঞ্জনা? অঞ্জনা ঘোষ। আচ্ছা, বলুন। আমার জন্ম হচ্ছে 1963, মঙ্গলবার, 19 ফেব্রুয়ারি। পুরো ডেটটা বলুন। 19 ফেব্রুয়ারি। 19/7? হ্যাঁ, 19/2, 19 ফেব্রুয়ারি। 19 ফেব্রুয়ারি। 19 ফেব্রুয়ারি, আপনি বলুন। হ্যাঁ, 19 ফেব্রুয়ারি 63। 1963, 19 ফেব্রুয়ারি। আচ্ছা, মঙ্গলবার 10টা 8 মিনিট। ওইটা বলতে হবে না, সকাল 10টা 8। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 10টা 8, ক্যালকাটা। আচ্ছা, কি জানতে চাইছেন? আচ্ছা, আমার 36 বছর বয়সে আমি বিয়ে করেছি, মানে দেরি করে বিয়ে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন 41 রানিং। আচ্ছা। তা আমার এখনো মানে বাচ্চা কাচ্চা কিছু হয়নি, সন্তান ব্যাপারে জানতে চাই। আর আমার বিবাহিত জীবনটা কেমন যাবে? আচ্ছা। আর এই অর্থনৈতিক একটু। আচ্ছা, অর্থনৈতিক অনেকগুলো প্রশ্ন আছে। আচ্ছা মা, আপনি বলুন যে আপনার কি ধনু রাশি এবং হচ্ছে মেষ লগ্ন? মেষ লগ্ন, ধনু রাশি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে মা, আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে অঞ্জনা দেবী, উত্তর দিচ্ছি। ধন্যবাদ। অনেক। এখানে যেটি অবস্থান রয়েছে, আপনার ধনু রাশি এবং মেষ লগ্ন এবং মূলা অর্থাৎ 19 নম্বর নক্ষত্রে আপনার জন্ম। আর আমি ইতিপূর্বে এই অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করতে গিয়ে এই টিভি মিডিয়া এবং অন্যান্য বহু টিভি মিডিয়াতে বহুবার আলোচনা করেছি 19 মূলা এবং 24 শতভিষা। এই দুটি নক্ষত্রে জন্মগ্রহণ করলে কোনো না কোনো সমস্যা তার জীবনে থাকবে, তাদের জীবন খুব মসৃণ বা স্মুথ হয় না। এবার যেটি বিষয় সেটি হচ্ছে, দেখা যাচ্ছে আপনার কৃষ্ণপক্ষের দশমী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ ও দেবাড়িগণ। এখানে যেটি দেখা যাচ্ছে, মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থাতে রয়েছে। আজকে যে সমস্ত ছকগুলো পাচ্ছি, সমস্ত ছকের মধ্যে কিন্তু এই মঙ্গল আর রাহু বা মঙ্গল ঘটিত সমস্যা রয়েছে। তাহলে মা, এখানে যেটি অবস্থান রয়েছে আমি সে সম্পর্কে বলছি। আপনি সন্তান সম্পর্কে প্রশ্ন করেছেন। এখানে আপনার লগ্ন হচ্ছে মেষ, আর এখান থেকে 1 2 3 4 5 এই 5 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে সন্তান। সুতরাং এই ঘরটি মালিক এখানে ভালো অবস্থাতে আছে এবং এই ঘরে কোনো গ্রহ নেই, সুতরাং সন্তান আপনি জীবনে অবশ্য রূপে পাবেন। আপনার জন্মছকে সন্তানের বিষয়ে কোনো সমস্যা নেই। এইবার বিচার্য বিষয় আপনার স্বামী, কিন্তু গৃহ শান্তির বিষয়ে মেজর প্রবলেম রয়েছে, খুব বড় বড় ধরনের সমস্যা রয়েছে। তার কারণ এখানে মঙ্গল হচ্ছে নিচস্থ অবস্থায় আছে, তার সাথে আবার রাহু এখানে ছন্নছাড়া যোগের সৃষ্টি হয়েছে, সেটা আবার 4 নম্বর ঘরে, 1 2 3 4 এখানে আছে আপনার লগ্ন। এখান থেকে এই যে 1 2 3 4 এই 4 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে গৃহসুখ, আর সেখানে ছন্নছাড়া যোগ নিচস্থ মঙ্গলের সাথে। সুতরাং মা, আপনি আপনার স্বাস্থ্য এবং আপনার পারিবারিক সুখের জন্য অবশ্য রূপে এই ছন্নছাড়া যোগের আপনি প্রতিকার করবেন। তবে সন্তান আপনার জীবনে অবশ্য রয়েছে, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
ভগবান আপনার মঙ্গল করেন। হ্যাঁ, আর স্ক্রিনে তো ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিন, পরে যোগাযোগ করে নেবেন। আমরা আলোচনা করছিলাম যে সত্যি আপনার, আমি আবারও বলতে মানে দ্বিধা হয় না আমার, যে এবং দর্শকরাও বলেন যাদের সাথে ধরুন আমার সমাজ জীবনে তো অনেক মানুষের সাথে পরিচিতি আছে, তারা কিন্তু আপনারা এত প্রশংসা করেন দেবদাসবাবু, আমি সত্যি আমিও অভিভূত হয়ে যাই, আমার খুব ভালো লাগে যে আপনার সাথে অনুষ্ঠান করতে পেরে। যাই হোক, আলোচনা। হ্যাঁ, তাহলে এই যে বিষয় আজকে আমি আপনাদেরকে কথা দিয়েছি যে এই 12 নম্বর ঘর সম্পর্কে সম্পূর্ণ আলোচনাটা কমপ্লিট করব, সাথে বলবো ছন্ন ছাড়া যোগ সম্পর্কে। তাহলে এই 12 নম্বর ঘর থেকে আর কি বিচার করা হয়ে থাকে? ঋণ। তাহলে কি জানলাম? এখানে কোনো গ্রহ থাকা বা বেশি গ্রহ থাকা শুভ নয়। তাহলে সেই ঋণ দ্বারা জর্জরিত হয়, তার ব্যয় বেশি হয়ে থাকে। এখান থেকে বিচার করা হয়ে থাকে সম্মান হানি। যেমন একাদশ স্থান থেকে বিচার করা হয়ে থাকে মান, যশ, সম্মান। এখান থেকে বিচার করা হয়ে থাকে সম্মান হানি। আপনার জীবনে সম্মান হানি ঘটবে কি ঘটবে না। আপনি যে মান সম্মান ইতিমধ্যে আপনার শহরে অর্জন করেছেন বা আপনার দেশে অর্জন করেছেন, সেই মান সম্মান আপনি বজায় রাখতে পারবেন নাকি তা ধূলিসাৎ হবে? যাদের আপনাদের ইতিপূর্বে মান সম্মান ধূলিসাৎ হয়েছে, আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন যে সেখানে 12 নম্বর ঘরের গ্রহগুলো আপনার সাথে কিভাবে পরিহাসের খেলা খেলছে। এখানে যদি আপনার শনি রবি একসাথে থাকে, যদি এখানে রাহু মঙ্গল একসাথে থাকে, রবি রাহু একসাথে থাকে, তাহলে তো আপনি অবশ্য রূপে মান সম্মান থেকে বঞ্চিত হবেন এবং আপনার মান সম্মান ধূলিসাৎ হবে। এবার যেটি বিষয় এখান থেকে বিচার করা হয় অগ্নি ভয়। গৃহে আগুন লাগুক বা শরীরে, বা আগুন দ্বারা আত্মহত্যাই করা হোক না কেন, এই যাবতীয় কারণের জন্য রিসার্চের মাধ্যমে দেখা গিয়েছে যে এই 12 নম্বর ঘরে অশুভ গ্রহ সন্নিবেশ ছিল। অর্থাৎ এখানে অনেক সংখ্যক গ্রহ থাকা বা এই ধরনের শনি রবি, রাহু মঙ্গল, রবি রাহু, বুধ বৃহস্পতি ইত্যাদি গ্রহ থাকলে এই ধরনের বিষয়গুলো ঘটে থাকে। এখান থেকে বিচার করা হয়ে থাকে রাজদণ্ড। যেমন একাদশ স্থান থেকে বিচার করা হয়ে থাকে রাজ সম্মান, সরকারি অ্যাওয়ার্ড। এখান থেকে রাজদণ্ড, ঠিক তা উল্টোটা। ঠিক যেরকম আমাদের ছোটবেলায় আমাদের শিক্ষকরা শিখিয়েছিলেন যে কেউ দিলে, কিছু পেলে তাহলে যোগ করতে হয়, আর কিছু পচে গেলে, কিছু হারিয়ে গেলে, কিছু ভেঙে গেলে তাহলে বিয়োগ করতে হয়। ঠিক সেইভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যা কিছু ভালো পাবো তা 11 নম্বর ঘর থেকে বিচার করতে হবে। যা কিছু হারিয়ে যাবে, যা কিছু আমার থেকে নষ্ট হয়ে যাবে, তা 12 নম্বর ঘর থেকে বিচার করতে হয়। এখান থেকে বিচার করা হয়ে থাকে হানি, বিয়োগ। কি বিয়োগ? সেটি পিতা বা মাতার হানি, সেটি সন্তান হানি, সেটি অঙ্গহানি। এই যাবতীয় হানি বা হারিয়ে যাওয়া সম্পত্তি হানি এই 12 নম্বর ঘর থেকে বিচার করতে হয়। 12 নম্বর ঘরে অশুভ গ্রহ সন্নিবেশ থাকলেই এই ঘটনাগুলো ঘটে থাকে মানব জীবনে। এখান থেকে বিচার করা হয়ে থাকে শত্রু জয়। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে 6 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে শত্রুতা। অর্থাৎ যেখানে লগ্ন লেখা আছে 1 2 3 4 5 6, এখান থেকে শত্রুতা। এবার সে শত্রু জিতবে কি আপনি জিতবেন? এই ধর্মযুদ্ধে কে জিতবে? এই উত্তর আপনি পেয়ে যাবেন আপনার এই 12 নম্বর ঘর থেকে। মামলা মোকদ্দমা বিচার করা হয় 6 নম্বর ঘর থেকে। আপনি জীবনে মামলা মোকদ্দমায় জড়িত হবেন কি হবেন না, এটা হচ্ছে 6 নম্বর ঘর। আর যদি হয়ে গেলেন, এবার জিতবেন কি জিতবেন না, জিতলে কবে, কিভাবে, লোয়ার কোর্টে না হাই কোর্টে, এই 2003 সালে না 2009 সালে, সেই উত্তর লুকিয়ে আছে এই 12 নম্বর ঘরে। আর কি বিচার করা হয় বলছি, ফিরে আসছি সে বিষয়। দেখে নি কে আছেন।
হ্যালো, হ্যালো, নমস্কার। আমি কেষ্টপুর থেকে জয়ন্ত মন্ডল বলছি। হ্যাঁ বলুন। আপনাদের দুজনকে দীপাবলি শুভেচ্ছা। আপনাকেও দীপাবলি শুভেচ্ছা। আমি দেবদাস বাবুকে পার্সোনাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার দাদা গিয়েছিল এবং 2 সপ্তাহের মধ্যেই ফল পেয়েছে ভালো। আচ্ছা, একটু জোরে বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি তো ফোন পেয়ে খুব আনন্দিত, এত ভালো লাগছে আমার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আজকে আমার সম্পর্কে একটু জানতে চাইছি। আচ্ছা। আপনার আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এই যে আপনি বললেন যে আপনার দাদা এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ, এবং তিনি আমার কাছ থেকে প্রতিকার নিয়ে 2 সপ্তাহের মধ্যে উনি ভালো ফল পেয়েছেন, এটি হচ্ছে আমার কাছে সবথেকে বড় পাওয়া। সেজন্য আমার কাছে যেরকম আর সমস্ত ভক্তরা মানে বাই পোস্ট বা আমার চেম্বারে এসে যেরকম তারা আমার কাছে একটি চিঠি লিখে দেয়, আপনি সেরকম আপনার দাদাকে বলবেন যেন আমাকে একটি চিঠি পাঠায় বা আমার কাছে যেন একটি চিঠি লিখে দেয়। তার কি কারণ, আমি যে কাজগুলো করি তার একটি কার্বন কপি আমার কাছে থাকে, এটি আমি আমার রিসার্চের জন্য আমি রেখে দেই যে আমি একে এই প্রতিকার দিলাম, সেই প্রতিকারে কত দিনে কি ভালো ফল এলো। তাহলে ওই চিঠিটাকে আমি ওই ফাইলের সাথে পিন করে রাখবো যে আমি এই কাজ করেছিলাম এবং এর জন্য এতদিনে এই শুভ ফল পাওয়া গিয়েছে। মানে সেই বিষয়গুলো নিয়ে আবার গবেষণা করবেন। সত্যি, হ্যাঁ জয়ন্ত বাবু বলুন, খুব ভালো লাগলো এরকম একটা রিপোর্ট পেয়ে আর কি। আচ্ছা, আমার হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 3/9/1975। 3/9/1975, সময় রাত 10:55। রাত 10:55। হ্যাঁ, আমি ক্যালকাটা। হ্যাঁ, কলকাতা। আচ্ছা আচ্ছা, আমি জানতে চাইছি আমার ব্যবসা সংক্রান্ত আর বিবাহ সংক্রান্ত। হ্যাঁ, আচ্ছা, আর বাড়ির ঘরে আছে না না, শোনো তুমি, হ্যাঁ সে বিষয়ে আমাকে পুরো ছক বলার কোনো দরকার নেই। তুমি বলো যে থার্ড, একটু টাচ করে দেবে না? হ্যালো, হ্যাঁ তুমি বলো যে 3 সেপ্টেম্বর 1975 সেদিন কি ওয়েডনেসডে বা বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ। এবং তোমার কি কর্কট রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন? হ্যাঁ। এবার তোমার কি প্রশ্ন আছে বলো। ব্যবসা আর কি? ব্যবসা আর বিবাহ সম্পর্কে। বিবাহ? হ্যাঁ, ব্যবসা এবং বিবাহ। বিবাহটা কত নাগাদ হবে, কোন সালে? আচ্ছা আচ্ছা। আর ব্যবসাটা একটু ট্রাবল যাচ্ছে, মানে টাকা পয়সা ঠিকমতো আসছে না, খরচা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তুমি সাথে থাকো। ঠিক আছে জয়ন্ত বাবু, অসংখ্য ধন্যবাদ। আপনি ফোনের মাধ্যমে আমাদেরকে জানালেন এবং আমরা বহু চিঠি এখানে পড়েছি, এরকম পাই চিঠি দেবদাসবাবুর কাছে যারা আসেন, যারা উপকৃত হয়েছেন তাকে চিঠি লিখে জানিয়েছেন। আপনার দাদাও নিশ্চয়ই চিঠি লিখে জানাবেন, আমরা এখানে নিশ্চয়ই সেই চিঠি পড়ব। আপনি আচ্ছা, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। এখানে যেটি অবস্থান আছে সেখানে দেখা যাচ্ছে যে ওর কর্কট রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন এবং অশ্লেষা অর্থাৎ 9 নম্বর নক্ষত্রে জন্ম এবং কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে জন্ম এবং তার সাথে দেখা যাচ্ছে বিপ্রবর্ণ ও দেবারিগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখা যাচ্ছে যে বুধ এই জন্মকুণ্ডলিতে অত্যন্ত শক্তিশালী অবস্থাতে আছে। ভক্তগণ, আপনারা অত্যন্ত মন দিয়ে শুনবেন, আপনারা লাইন পাচ্ছেন না বলে কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ আমি এই আলোচনা সকলের জন্য করছি। এখানে যেটি অবস্থান আছে সেখানে যেটি দেখা যাচ্ছে, তাহলে বুধ এই জন্মকুণ্ডলিতে অত্যন্ত ভালো অবস্থাতে আছে। বুধ থেকে বিচার করা হয়ে থাকে বুদ্ধিমত্তা, বুধ থেকে বিচার করা হয়ে থাকে ব্যবসায়িক বুদ্ধি, বুধ থেকে বিচার করা হয়ে থাকে আগাম আভাস। ব্যবসা মানেই হচ্ছে আগাম আভাস। আজ থেকে 2 মাস পরে কি হতে পারে সেই আভাসটা এখনই কিন্তু করে নিতে হবে, তাহলে কিন্তু সে একজন ভালো ব্যবসায়ী বা সফল ব্যবসায়ী হতে পারবে। ব্যবসা মানে পেশেন্স, ধৈর্য, এবং ব্যবসা মানে মিষ্টি ব্যবহার, এইগুলো প্রদান করে থাকে বুধ। আর সেই বুধ এখানে অত্যন্ত ভালো অবস্থাতে আছে, সে কথা আমি বলছি। কিন্তু যে ভক্ত ইতিপূর্বে ফোনে এলো সে বলছে ব্যবসা ভালো চলছে না, তাহলে হয় আমি ভুল, অর্থাৎ আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ভুল, অথবা সে ভুল। এবার দেখব কে ভুল, সবকিছু বলে দেবে এই জন্মছক, দেখবেন আপনারা। তাহলে এখানে যেটি আছে বলেছি কি বৃষ লগ্ন, এটি এখান থেকে আমাকে কি গুনতে হবে,
7 নম্বর ঘর, কারণ 7 নম্বর ঘরই বলবে ব্যবসা কেমন হবে এবং বিবাহিত জীবনই বা কেমন হবে। তাহলে 1 2 3 4 5 6 7 এই এক ঢিলে দুই পাখি, কারণ 7 নম্বর ঘর থেকে বিচার করা হয় ব্যবসা এবং বিবাহিত জীবন। এই ঘরটি মালিককে মঙ্গল, সে আছে কোথায়? লগ্নে, এখানে বসে আছে। লগ্নে মঙ্গল, ভৌমদোষ এতদিনে আপনারা শিখে গিয়েছেন। আর এ ঘরে কে আছে? মঙ্গল আর হচ্ছে কেতু। আর তাহলে এই ঘরে কেতু থাকা মানে যে ঘরে কেতু থাকে সেখান থেকে অ্যান্টি ক্লক 7 নম্বর ঘরে রাহু থাকবেই থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7 এখানে আছে রাহু সপ্তম স্থানে। তাহলে সপ্তম স্থান থেকে এখানে এসে দৃষ্টি দিচ্ছে, এখান থেকে সপ্তম স্থানে মঙ্গলের দৃষ্টি যাচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? ব্যবসা স্থানে এবং হচ্ছে বিবাহ স্থানে ছন্ন ছাড়া যোগ। তাই কি বলছে যে মার্কেটে অনেক টাকা পড়ে আছে, পাচ্ছি না, তুলতে পারছি না। ভালো বুদ্ধিমত্তা আছে, ভালো ধৈর্য আছে, ভালো কর্মক্ষমতা আছে, তবু এই ছন্ন ছাড়া যোগ যা বারবার আমাদের এই জীবনের চেনকে, আমাদের এই জীবনের যে শৃঙ্খল, আমাদের জীবনের যে সিস্টেমকে ছিঁড়ে দেয়, তাহলে কিভাবে হবে? তাহলে অবশ্য রূপে সেজন্য এই ছন্নছাড়া যোগের প্রতিকার করতে হবে। এবং এই ছন্নছাড়া যোগের প্রতিকার করলে যেরকম ব্যবসা বিষয়ে সুফল পাওয়া যাবে, সেই রকম বিবাহিত জীবনও শুভ হবে। তার কারণ মঙ্গল রাহু দ্বারা আক্রান্ত, আর এই মঙ্গল আমাদের বিবাহিত জীবনে সুখ শান্তি প্রদান করে থাকে। সুতরাং তুমি আর কোনো প্রকার দেরি না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্রামিস্টের সহায়তা নেবে। যদিও তুমি বলেছি যে তুমি আমার কাছে আসবে, বলেছেন, অবশ্য আসবে। হ্যাঁ, তাহলে আমি যেটি নিয়ে এবার আলোচনা করব, একেবারে শেষ জায়গাতে এসে গিয়েছি এই 12 নম্বর ঘর সম্পর্কে। তাহলে এখান থেকে কি বিচার করা হয়? দুঃসংবাদ। আপনি একটা শুভ কাজে যে সময় হাত দেন, আপনি শুভ কাজে যে সময় আপনি বেরোতে চান, একটা করে দুঃসংবাদ আপনি পেয়ে যান। আপনি ঘুরতে যাবেন উত্তর ভারত, সবকিছু ঠিক, হঠাৎ করে একটা খারাপ সংবাদ, সমস্ত টিকিট ক্যান্সেল করতে হলো, সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল। আপনি এবারে করতে যাবেন একটি বাড়ি, সবকিছু ঠিক, হঠাৎ করে একটি খারাপ সংবাদ, একটি বিপদ, আপনার বাড়ি হলো না, বাড়ি আটকে গেল। অনেক জায়গাতে আপনি ঘুরে বেড়াচ্ছেন, কি জন্য আটকে গেল? কেন খারাপ সংবাদ এলো? কোথাও ঘুরে লাভ নেই। সবার আগে আপনি খুঁজুন সেই জিনিসটি যেটি আপনার বাড়ির আলমারিতে লকারবন্দি অবস্থাতে পড়ে আছে, এই রকম আকৃতির একটি জিনিস যাকে বলা হয় ঠিকুজি, কোষ্ঠী বা জন্মপত্রিকা বা ইংলিশে বলে হরোস্কোপ। আমাদের এই 70, 80, 90 বছরের জীবনের সারমর্ম সব এইটুকুর মধ্যেই বন্দি আছে। এটিকে যত ভাঙাবেন ততই জানতে পারবেন, এটিকে যত বিশ্লেষণ করবেন সব প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে। কেন, কোথা থেকে সমস্যা আসছে, আপনি তার প্রতিকার করুন, অবশ্যভাবে সুফল পাবেন। এর আগের দিন আমি কথা দিয়ে গিয়েছিলাম এবং আজকের এই জন্মকুণ্ডলিতে অনেকগুলো বিষয় পেলাম ছন্নছাড়া যোগ সম্পর্কে। এবং সেই এই যে বললেন যে এরকম মানে যারা ছক বাড়িতে রেখে দিয়েছে তাদের বিশ্লেষণ করতে হলে অবশ্যই আপনার কাছে যেতে হবে, কারণ এত সুন্দর বিশ্লেষণ কিন্তু দর্শকরা আজকে যারা ফোন করলেন তারা সবাই কিন্তু আপনার মানে প্রশংসা করলেন। এটা আমারও খুব ভালো লাগলো যে ফোনের মাধ্যমে যারা দেখেছি। আরেকজন দর্শক চলে এসেছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি বলছি আমার বিজনেসের ব্যাপারে, সন্তানের ব্যাপারে একটু জানতে চাই। আপনি কে বলছেন? আমি বারাসাত থেকে পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জি। আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি 1958। 1958। সময়? সময় রাত্রি 3টে। 11ই ফেব্রুয়ারি রাত্রি। আচ্ছা, 11ই ফেব্রুয়ারি রাত্রি। মানে 12ই ফেব্রুয়ারি। হ্যাঁ ঠিক আছে। কলকাতা? না, বারাসাত। বারাসাত। আচ্ছা, আপনার ব্যবসা সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, ব্যবসা, সন্তান। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু জিজ্ঞাসা? না, আমার তো আর কিছু জিজ্ঞাসা। ঠিক আছে, ধন্যবাদ, শুনতে থাকুন।
হ্যাঁ, এখানে ওর যেটি গ্রহ সন্নিবেশ আছে সেখানে যেটি দেখা যাচ্ছে যে ও এখানে ব্যবসা সম্পর্কে জানতে চেয়েছে। তাহলে এখানে যেটি অবস্থান আছে সেখানে দেখা যাচ্ছে যে তোমার এখানে ধনু লগ্নে মঙ্গল এবং শনি আছে। তো শনি এবং মঙ্গল হচ্ছে 20 যোগ। সে কারণে যেহেতু তোমার এই লগ্ন থেকে 7 নম্বর ঘরে গিয়ে এই দৃষ্টি পড়ছে, 20 যোগের দৃষ্টি, তাই কিন্তু ব্যবসা তোমার পক্ষে শুভ নেই। সুতরাং তুমি যদি একান্তভাবে ব্যবসা জীবনেই অগ্রসর হতে চাও, তুমি এই জন্য শনি মঙ্গল 20 যোগে প্রতিকার করবে। সেক্ষেত্রে পার্থবাবু স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, আপনি যোগাযোগ করে নেবেন, কারণ আমাদের প্রায় সময় অন্তিম লগ্নে চলে আসি। হ্যাঁ, যদিও আমাকে তাই নিয়ে আলোচনা আমি ইতিপূর্বে আলোচনা করলাম আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমাদের জন্মকুণ্ডলীর এই 1 থেকে 12 নম্বর ঘর পর্যন্ত, এবং আজকে তা শেষ হলো। তাহলে আজ আমি আলোচনা শুরু করব যা ইতিপূর্বে তুমি বহুবার প্রশ্ন করেছো, যে আপনার মুখে প্রায় ছন্নছাড়া যোগ সম্পর্কে, যে এই ছন্নছাড়া যোগ সম্পর্ক, এবং আজকে যে ফোনগুলো এলো তার মধ্যে অনেকগুলো ছন্নছাড়া যোগ পাওয়া গিয়েছে। কি ছন্নছাড়া যোগ? আমাদের শাস্ত্রকারগণ বলছে যে ছন্নছাড়া যোগ, তাহলে যে যোগ বা যে গ্রহ সমষ্টি, একটির বেশি গ্রহ যদি কোনো ঘরে থাকে তাহলে যোগ সৃষ্টি হয়, দুটো গ্রহ মিলে যোগ। এই যোগ যে গ্রহ সমষ্টি আমাদের মানব জীবনে ছন্দকে নষ্ট করে দেয় তা হলো ছন্নছাড়া যোগ। ঠিক যেরকম এখানে সুন্দর একটি চেন রয়েছে, একটি সিস্টেমে এরা আবদ্ধ রয়েছে, আমাদের মানব জীবনও একটি সিস্টেমে আবদ্ধ। আমরা বাল্যকাল থেকে আমাদের জীবন শুরু করি, তারপরে আসে হচ্ছে কৈশোর, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য, সবার আগে আমাদের হচ্ছে খেলাধুলার জীবন, তারপরে শিক্ষা জীবন, শিক্ষার সাথে আংশিক খেলাধুলা, তারপরে কর্মজীবন, তারপরে হচ্ছে আমাদের বার্ধক্য জীবন। কিন্তু এই চেন থাকে না যদি কারোর জন্মকুণ্ডলিতে ছন্নছাড়া যোগ থাকে। তাহলে যে ব্যক্তিটি 19 বছরের স্টুডেন্ট এবং হচ্ছে 25 বছরে যার কর্মলাভ, তার 32 বছর আরো উন্নতি হওয়া উচিত। কিন্তু ছন্নছাড়া যোগ থাকলে কি হবে? 19 বছরের স্টুডেন্ট এবং হচ্ছে 25 বছরের কর্মলাভ, 28 বছরে উন্নতি, 32 বছরে বেকার, ব্রেক করে দেবে, মানুষকে তার কর্মজীবন থেকে বিচ্যুতি ঘটাবে। ঠিক যেরকম এই চেনটিকে ছিঁড়ে দিলে যেমন এর মধ্যে আটকে থাকা এক একটি স্ফটিক এক এক দিকে ছড়িয়ে পড়বে এবং এর যে এই এত সুন্দর রূপ বা একটি যে সিস্টেম তা যেরকম নষ্ট হয়ে যাবে, আমাদের জীবনে ছন্নছাড়া যোগ ঠিক সেরকম আমাদের জীবনের সিস্টেমকে নষ্ট করে থাকে। বলবো আরো ডিটেলসে, কিন্তু তার আগে জেনে নিতে হবে ছন্নছাড়া যোগ কিভাবে সৃষ্টি হয়। আপনারা তৈরি হয়ে পড়ুন লিখে নেবার জন্য। আমাদের এই যে জন্মকুণ্ডলিতে যে কোনো ঘরে যদি মঙ্গল এবং রাহু একসাথে থাকে, যে কোনো ঘরে যে কোনো অবস্থায়, তাহলে ছন্নছাড়া যোগ সৃষ্টি হয়ে থাকে। তাহলে আপনারা এই ডেফিনেশনটা বা এই সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবার এই ছন্নছাড়া যোগ কিভাবে খুব খারাপ ফল দেবে, কোথায়? যেমন একজন ফোন করেছিলেন, তার এখানে আছে ছন্নছাড়া যোগ, এখানে মঙ্গল এমনিতেই প্রথম 28 ডিগ্রিতে নিচস্থ, একেতেই মঙ্গল দুর্বল, তার সত্তা হারিয়ে ফেলেছে, নিস্তেজ, তার মধ্যে রাহুর উপদ্রব, দুর্বলের উপর ডাকাতের অত্যাচার। দারুণ বললেন। তাহলে বুঝুন যে মঙ্গলের কি অবস্থা। সেই অবস্থা হচ্ছে এখানে। তাহলে এখানে মঙ্গল অতীব খারাপ ফল দেয়। অতীব খারাপ অবস্থায় যদি এখানে এই কর্কটে যদি কারোর ছন্নছাড়া যোগ হয়, আর কোথায় খারাপ ফল দেবে? ধনুতে দেবে খারাপ ফল। এখানে মঙ্গল তো ঠিক ছিল, রাহু এখানে আবার নিচস্থ। রাহু অত্যন্ত ভাবে ক্লেশ দেয় মঙ্গলকে, কারণ রাহু সম্পর্কে, রাহু স্বরূপ সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম
এখানে খারাপ ফল দেয়। আর কোথায় খারাপ ফল দেয়? মিথুনে খারাপ ফল দেয়। এখানে আবার রাহু শক্তিশালী হবার জন্য মঙ্গলকে নানাভাবে ক্লেশ দেয়, তাই এখানেও খারাপ ফল দেয়। তাহলে সংখ্যাটি আপনারা ভালো মতো বুঝে গেছেন। এই 12টি ঘরে যে কোনো জায়গাতে রাহু এবং মঙ্গল একসাথে থাকলে তা ছন্নছাড়া যোগ, অতীব খারাপ ফল দেবে এখানে, এই ঘরে, এবং তারপরে এই ঘরে এবং এই ঘরে, অর্থাৎ হচ্ছে কর্কট, ধনু এবং মিথুন। এইবার এই ছন্নছাড়া যোগ কি শিখে গেলে আমাদের এখনো পর্যন্ত জানা বাকি আছে যে এই ছন্নছাড়া যোগের ফলই বা কি ফল দেবে এই ছন্নছাড়া যোগ। যেহেতু এখানে মঙ্গল রাহু দ্বারা আক্রান্ত, মঙ্গলের ওপর এখানে যেহেতু রাহুর অত্যাচার, তাই মঙ্গলের যাবতীয় যে সুফলগুলো তা নষ্ট করে দেয় এই রাহু, তাই হয় ছন্নছাড়া যোগ। আমাদের জীবনের সিস্টেমকে ছিঁড়ে দেয়, প্রধানত বেকার করে দেয়, মানুষকে তার কর্মজীবন থেকে বিচ্যুত করে দেয়, সে চাকরি জীবন হোক বা ব্যবসা জীবন। ছন্নছাড়া যোগ কি বলছে? এ যেন ছন্নছাড়া, যার জীবনে কোনো সিস্টেম নেই, কোনো চেন নেই, কোনো অগ্রগতির ধাপ নেই, তাই হলো ছন্নছাড়া। যারা আপনারা গ্রাফ জানেন, আপনারা আশা করি সকলেই গ্রাফ বোঝেন, কারণ এই যে খেলা আপনারা এই মাত্র দেখছিলেন, সেখানেও কিন্তু রান রেট একটি গ্রাফের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। তো আমাদের জীবনের যে গ্রাফ, সেখানে হওয়া উচিত আমাদের জীবন যদি এখান থেকে শুরু হয় আর এখানে 10-20 করে 100 এর হচ্ছে শীর্ষ স্থান, এটি হচ্ছে সফলতার স্থান, তাহলে এখান থেকে আমাদের এইভাবে উঠে আসতে হবে সফলতার স্থানে। কিন্তু ছন্নছাড়া যোগ থাকলে কি হবে? এই যে একটি যে সরল রেখা, এটি আর সরল রেখা থাকবে না, এটি বক্ররেখাও থাকবে না, এটি ছিন্ন রেখায় পরিণত হবে। অর্থাৎ এখান থেকে তার কেরিয়ার শুরু হলো, এই উঠছে নামছে, মাঝে ব্রেক, শিক্ষা জীবন একবার ব্রেক হয়ে গেল, আবার উঠছে নামছে, একবার কর্মজীবন, হয়তো সে 25 বছর বয়সে এসে একটি মালভূমি যে কোনো রকম হচ্ছে কাজকর্ম পেল, সেই চাকরি পাওয়ার পরে সে মনে করলো আমি এবারে বোধহয় জীবনে একটা জায়গায় এসে পৌঁছালাম, কিন্তু না, দেখা গেল যে সেই চাকরি সে 1 বছর বা 1.5 বছর করতে পারলো, তারপরে আবার তার হচ্ছে কর্মচ্যুতি বা বেকারত্ব জীবন। তারপরে হয়তো আবার একটি চাকরি পেল, সেখানে করলো 9 মাস, তারপরে আবার বেকারত্ব জীবন, এখান থেকে হয়তো চলে গেল দিল্লি, সেখানে গিয়েও সফল হলো না, তারপরে হয়তো চাকরি ছেড়ে করলো বিজনেস, সেখানেও লস। এইরকম 1 বছর, এরকম 6 মাস করে জীবন চলতে থাকে ছন্নছাড়া যোগে। ফিরে আসবো সে বিষয়ে আগামী দিন, আরো নতুন ভাবে আলোচনা করব ছন্নছাড়া যোগ। কি করে সময় চলে যায় আমরা বুঝতে পারি না, দর্শকরা বুঝতে পারে না। আরো সময় যেন হলে আরো ভালো হয়, আপনাকে যেন রোজ পেলে মনে হয় আমাদেরও ভালো হয়, তাদেরও ভালো হয়, অনেক উপকৃত হন তারা। যাই হোক, আমাদের সময় একদম শেষ লগ্নে এসে পৌঁছে গেছি আমরা। তা বহু মানুষ আজকে নতুন যারা, তারা তো আপনার সাথে যোগাযোগ করার জন্য অনেকেই ফোন করেন, যারা দেখছেন একটু যদি বলে দেন তাড়াতাড়ি। হ্যাঁ, আপনারা তো জানেন যে আমি কলকাতাতে কতগুলো অফিস ছাড়াও আমি থাকি হুগলি জেলার শ্রীরামপুরে। সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি, বাস স্টপ মাসির বাড়ি। এছাড়া আপনারা আমাকে পাবেন কলকাতাতে শ্যামবাজারের কাছে ফড়িয়া পুকুর বাস স্টপ। আমার সেখানকার অফিসের নাম জুপিটার, 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, সেটি হচ্ছে ফড়িয়া পুকুর বাস স্টপ, টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। এছাড়া আপনারা আমাকে পাবেন সল্টলেকে, সেখানকার আমার অফিসের নাম গুড লাক পয়েন্ট, AE 497 কোয়ালিটি বাস স্টপ, সেক্টর 1, সেটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তায়। এছাড়া আপনারা আমাকে পাবেন বিরাটিতে, সেখানকার আমার অফিসের নাম ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সেটি হলো বিরাটি মোড় এবং বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের উল্টো দিকে। এই সমস্ত ঠিকানাতে আপনারা আমাকে পাবেন এবং অবশ্য আমার সাথে দেখা করতে আসার আগে টেলিফোনে নাম লিখিয়ে আসবেন।
হ্যাঁ, দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে আবার আপনাকে বৃহস্পতিবার 10:15-তে আমন্ত্রণ করছি। অবশ্যই আপনি আসবেন এবং দর্শকদের আরো কিছু দেবেন এই আশা রেখে। এবং এই বিষয়টা তো বাকি থাকলো, ছন্ন ছাড়া যোগ এবং আরো অনেক কিছু প্রশ্ন আছে আপনার কাছেই রাখা যায়। যাই হোক, সমস্যা এবং সমাধান অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, বোনেরা ভাইকে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করুন। শুভরাত্রি। শুভরাত্রি, নমস্কার। নমস্কার।